হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আদিত্যের বাসার ড্রয়িং রুমের ফ্লোরে সবাই গোল হয়ে বসেছে খাবার জন্য। এটাও নূরের আইডিয়া, সবাই মিলে একসাথে নিচে বসে খাবে। আদিত্য সহ বাসার সব সার্ভেন্ট আর গার্ডসরাও রয়েছে। প্রথমে সবাই আদিত্যের সাথে বসে খেতে ইতস্তত করছিল, তবে নূর সবাইকে জোর করে হাত ধরে বসিয়ে দিয়েছে, বলেছে আমরা সবাই এক পরিবার, তাই একসাথে বসে খাবো। নূরের কথা শুনে সার্ভেন্ট আর গার্ডসদের মন ভরে উঠেছিল, চোখ ছলছল হয়ে উঠেছিল। আজ পর্যন্ত তারা মালিককে এভাবে কাজের লোকের পরিবার বলতে দেখেননি। আদিত্য সবাইকে বসে একসাথে খেতে বলেছে। আবির, আয়াত আর বিহানও খেতে বসেছে। সবাই হাসি, আনন্দ আর উৎসাহের সাথে খাচ্ছে। আদিত্যর মনে মনে অনেক খুশি লাগছে। আজ ওর বাড়িটা আর শুধু একটা বিরান অট্টালিকা নেই, এর কানায় কানায় এখন হাসি আর খুশিতে মুখরিত হয়ে উঠেছে। আর সবই হয়েছে ওর অ্যাঞ্জেলের জন্য। আদিত্য নূরকে খাইয়ে দিতে দিতে কথাগুলো ভাবছে। আদিত্যের ভাবনার মাঝেই হঠাৎ নূর একটা চিজ বল আদিত্যের মুখে ঢুকিয়ে দিল আর বলে উঠল, শুধু আমাকে খাওয়ালে হবে? নিজেও তাড়াতাড়ি খেয়ে নাও হিরো। সবাই কিন্তু সব কিছু খেয়ে ফেলছে, পরে আর তুমি কিচ্ছু পাবে না। ওই দেখো। নূর হাত দিয়ে ইশারা করে দেখালো। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর তাকিয়ে দেখলো আবির আর বিহান খাবার নিয়ে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। দুজন নিজেদের প্লেটের ওপর খাবারের পাহাড় জমিয়ে ফেলেছে, তবু একটা জিনিস নিয়ে দুজন কাড়াকাড়ি করছে। বিহান খাবার নিচ্ছে আর বলছে, ওই হালা সব ন্যাস খেলা, তোর দরিয়ার ভিতরে কত হান্দায়, হারা জনমের খাউন কি আজকাই খাবি নি? হাবাইত্যা আমারেও কিছু নিতে দে। আবির বলে উঠল, তুই চুপ থাক বেটা, নিজে তো প্লেটের উপর হিমালয় পর্বত তৈরি করে ফেলেছিস, আবার আমারটার উপর নজর দিস। আমার যদি কালকে পেট খারাপ হয়েছে তাহলে তো খবর আছে। বাকিরা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির আর বিহান নিজেদের প্লেটের খাবার শেষ করে সামনে তাকিয়ে দেখলো একটা প্যাকেটে লাস্ট চিকেনের একটা লেগ পিস বাদ আছে। ওরা দুজন দুজনের দিকে একবার তাকালো, তারপর দ্রুত গতিতে চিকেনের ওপর দুজন হাত রাখলো। প্রথমে আবিরের হাত পড়লো, তারপর বিহানের হাত পড়লো। দুজনের কেউই ছাড়ার পাত্র না। আবির বলে উঠলো, আমার হাত আগে পড়েছে তাই চিকেন আমার, তুই ছাড়। বিহান বলে উঠলো, আমি আগে দেখছি তাই এটা আমার, তুই ছাড়, তুই ছাড়। তুই ছাড়। আবির এবার একটু ড্রামাটিকভাবে বলে উঠলো, আমার আঙ্গুলগুলো চিকেনটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে, এটা এখন আমার আয়ত্তে। বিহানও একইভাবে বলে উঠলো, আর আমার আঙ্গুল গুলান তোর হাতখানের চারপাশ দিয়া ঘিরে হালাইছে, বালা চাস তো আত্মসমর্পণ কর। আদিত্য এদের কাণ্ড দেখে বলে উঠল, কি করছিস তোরা এসব? বাচ্চাদের মতো লড়াই করছিস? একটা চিকেনের জন্য কি তোরা এখন এখানে মহাভারত শুরু করে দিবি নাকি? আবির বিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রতিবাদী আন্দোলনের সুরে বলল, শুধু মহাভারত না ভাই, দরকার হলে এখানে ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেব। আজ চাহে ভূমি ফেটে যাক, আসমান ফেটে যাক, দরকার পড়লে লাশের ঢিল লাগিয়ে দেব, রক্তের বন্যা বয়ে দেব, তবু ওই চিকেন নিয়ে ছাড়বো। বিহানও নেতাদের মতো আন্দোলনী সুরে বলল, হ, একেবারে কারেক্ট কইছস, আমিও তোর লগে সহমত। এবারের সংগ্রাম চিকেন পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম লেগ পিস জেতার সংগ্রাম। রক্ত যখন দিছি রক্ত আরও দিমু, চিকেন পিস লইয়াই ছাড়মু ইনশাল্লাহ। বিহান শোলে মুভির গব্বর সিং এর মতো বলে উঠল, ইয়ে চিকেন মুঝে দে দে ঠাকুর। আবির ঠাকুরের মতো করে বলল। নেহি। দুজন চিকেন পিস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বাকিরা সবাই, কিছু লোক বিহানকে আর কিছু লোক আবিরকে রিচার্জ করছে, যেন এখানে কোনো ডাব্লিউ ম্যাচ শুরু হয়ে গেছে। আদিত্য এসব দেখে চরম বিরক্ত, তবে নূরের অনেক মজা লাগছে। নূর হাসছে আর তালি বাজিয়ে ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। গার্ডসদের ভেতর থেকে একজন গ্লাস হাতে নিয়ে ভাষ্যকারদের মতো করে বলে উঠল, জি হ্যাঁ দর্শকবৃন্দ, ম্যাচ পুরোপুরি জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই প্রতিযোগিতা যার যার জায়গায় অনড়, কেউ কারো থেকে কম না। দেখা যাক কার ভাগ্য যার এই কাঙ্ক্ষিত চিকেন ট্রফিটা। দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, যেখানে আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি এই দুর্দর্শক ম্যাচ। প্রযোজক ইন্দুর মার্কা চুলকানি পাউডার,
ছাগল মার্কা ঢেউটিন, তেলাপোকা মার্কা দাঁতের মাজন, আবুল খায়েরের জাঙ্গিয়া, মফিজ লুঙ্গি এবং চান্দিশিলা টেলকম পাউডার। আবির আর বিহান সামনে চিকেন নিয়ে টানাটানি করেই যাচ্ছে। শেষমেশ একসময় চিকেনটা 2 ভাগ হয়ে গেল। এক টুকরো আবিরের হাতে আর এক টুকরো বিহানের হাতে চলে এলো। সবাই তখন একসাথে তালি বাজিয়ে উঠল। অতঃপর এদের ম্যাচ শেষ হলো। খাওয়া দাওয়া শেষ, সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিল। তারপর সবাই যার যার মতো উঠে ঘুমাতে গেল। আজকে সবাই অনেক এনজয় করেছে। আদিত্যের বাসায় এর আগে কখনো এত হাসির রোল পড়েনি। আজকে ওদের বিয়ের 1 মাস পূর্ণ হওয়ার দিনটা ভালোই সেলিব্রেট করলো ওরা। কথাটা ভাবতেই আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকালো। নূরের চোখ জোড়া কেমন ঘুমু ঘুমু হয়ে গেছে। সবাই এখন চলে গেছে, তাই আদিত্য নূরকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই নূর আহ্লাদি কণ্ঠে বলে উঠল, কোলে না, আমি আজকে পিঠেই উঠবো। আমাকে পিঠে নাও না হিরো। কথাটি বলে নূর আদিত্যের দিকে 2 হাত বাড়ালো। আদিত্য মুচকি হেসে বলল, জো হুকুম রানী সাহেবা, আপনার হুকুম কি ফেলতে পারি? কথাটা বলে আদিত্য উল্টো হয়ে দাঁড়ালো। নূর খুশি হয়ে সোফায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে পেছন থেকে আদিত্যের গলা জড়িয়ে ধরে। 2 পা দিয়ে আদিত্যের কোমর পেঁচিয়ে ধরে, পিঠে চড়ে বসলো। আদিত্য 2 হাত দিয়ে নূরের পা দুটো ধরে রইল, যাতে নূর পড়ে না যায়। তারপর নূরকে পিঠে নিয়ে ওভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নূরের অনেক মজা লাগছে এভাবে। নূর দুষ্টুমি করে একবার আদিত্যের কানে ফু দিচ্ছে তো একবার আদিত্যের ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে। আদিত্য বলে উঠল, কি করছো এঞ্জেল? পড়ে যাবো তো। কিন্তু কে শোনে কার কথা? নূর ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। নীলা নিজের রুমে শোবার জন্য পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই হঠাৎ কেউ ওর দরজায় নক করলো। নীলা গিয়ে দরজা খুলে দিতেই আবির হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। নীলা হকচকিয়ে উঠে বলল, আরে আরে, কোথায় ঢুকে পড়েছেন আপনি? এত রাতে আমার রুমে কি করছেন? বের হন, বের হন বলছি, না হলে কিন্তু আমি জিজুকে ডাকবো। আবির বলে উঠল, আরে কি সবসময় জিজু লাগিয়ে রেখেছ? আমি তোমার জিজুকে ভয় পাই নাকি? যাও, কে বলো কি বলবে। আর হ্যাঁ, আমারও এত শখ নেই এমনি এমনি কারো রুমে আসার। আমার একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। এখন আমাকে ডিস্টার্ব না করে খুঁজতে দাও। কথাটা বলে আবির এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজতে লাগলো। নীলা ভ্রু কুঁচকে বলল, আপনার হারানো জিনিস আমার রুমে কেন থাকতে যাবে? আপনার কি মনে হয় আপনার জিনিস আমি চুরি করেছি? আবির হঠাৎ নীলার দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। আবিরকে আসতে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পেছোতে লাগলো। পেছোতে পেছোতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আবির এসে নীলার 2 পাশে দেয়ালে হাত রেখে নীলাকে আটকে দিল। আবির এত কাছে আসায় নীলার শরীর কেমন যেন কেঁপে উঠল। আবির মাথাটা একটু ঝুঁকিয়ে নীলার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কেমন যেন ঘোর লাগা কণ্ঠে বলল, মনে হয় না, আমার পুরো বিশ্বাস আছে আমার জিনিসটা তুমি চুরি করেছ। ভালো ভালোই আমার জিনিসটা ফিরিয়ে দাও, না হলে তোমারটা আমাকে দিয়ে দাও। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। দেখুন। বরাবরের মতো আবির নীলার পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, দেখাও, আই লাভ ইউ টু সি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শো। একদম ফালতু কথা বলবেন না। কি এমন আপনার জিনিস চুরি হয়েছে যে এভাবে আমাকে চোর বলছেন? আবির নীলার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, মাই হার্ট, আমার মন চুরি করেছো তুমি। যেটা এতদিন ধরে সামনে রেখেছিলাম সেটা ফরওয়ার্ড করে তুমি চুরি করে ফেললে। এখন আমার হার্ট ছাড়া আমি বাঁচবো কী করে? হয় আমার হার্ট ফিরিয়ে দাও, না হলে তোমার হার্টটা আমাকে দিয়ে দাও। আবিরের এভাবে ফিসফিসানি কথায় নীলার শরীরের লোম দাঁড়িয়ে গেল। গলা কেমন যেন শুকিয়ে আসছে। নীলা আর সহ্য করতে না পেরে আবিরকে একটা ধাক্কা দিয়ে দিল। ধাক্কা খেয়ে আবির কিছুটা দূরে সরে গিয়ে হাসতে লাগলো। নীলা রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি আগেই বলেছি আমার সামনে এসব লুচুগিরি দেখাতে আসবেন না। এসব ফালতু চিজি কথাবার্তাই আমি বলবো না। আবির বাঁকা হেসে বলল, লুচুগিরি তো কিছুই করলাম না, করবো নাকি? কথাটা বলে আবির নীলার দিকে এগিয়ে আসতে নিল। নীলা আবারও আবিরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের বাইরে বের করে দেয়। আবিরকে বার করে দিয়ে যেই দরজা লাগাতে যাবে অমনি আবির ফট করে নীলার গালে একটা চুমু খায়। চুমু খেয়ে ওখান থেকে ছুমন্তর হয়ে যায় আর নীলা বেচারি আবারও রোবটের মতো অটো হয়ে যায়।
আরও একটা সপ্তাহ পার হয়ে গেছে আদিত্য আর নূরের হাসি খুশিময় জীবনের। ঘুম থেকে উঠে রোজকার মতো নিজের বুকেই তার প্রাণ ভোমরাকে দেখতে পেল আদিত্য। কত শান্তিতে তার বুকের জমিনে ঘুমিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরকে নিজের থেকে আলতো করে ছাড়িয়ে বালিশে শুইয়ে দিল। নূরের কপালে ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে বিড়বিড় করে বলল, হ্যাপি বার্থডে মাই অ্যাঞ্জেল, জন্মদিন শুভ হোক পরিটার। আজকের দিনটা আদিত্যের কাছে অনেক স্পেশাল। আজ যে নূরের জন্মদিন। আদিত্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছে নূরের আজকের দিনটা স্পেশাল করার জন্য। আদিত্য আজ অফিসে যাবে না। আজকের পুরো সময়টা নূরের সাথে কাটাবে সে। নূরের গায়ে চাদর টেনে দিয়ে উঠে গেল আদিত্য। কিছুক্ষণ জগিং করে এসে ফ্রেশ হয়ে নিল আদিত্য। আজ আর সে নূরকে ডাকবে না। যতক্ষণ খুশি ঘুমাক, নিজের ইচ্ছে মতো উঠবে আজ নূর। বেলা 9টার দিকে ঘুমের রেশ কাটল নূরের। আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো নূর। তবে রোজকার মতো আদিত্যকে চোখের সামনে পেল না নূর। নূর উঠে বসে রুমের এদিক ওদিক তাকিয়ে কোথাও আদিত্যকে দেখতে পেল না। আদিত্যকে না দেখতে পেয়ে নূরের কেমন যেন লাগলো। রোজ তো হিরো আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, তাহলে আজ কেন ওঠালো না? নূরের মনে হালকা অভিমানের সৃষ্টি হলো আদিত্যের প্রতি। নূর হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে হাঁটুর উপর ঠেকালো। এলোমেলো চুলগুলো সব ছড়িয়ে পড়ল। তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। নূর চমকে গিয়ে মাথা উপরে তুলল। সাথে সাথে উপরে থাকা বেলুনটা ফেটে তার ভেতরে থাকা গোলাপের পাপড়ি আর রঙিন ঝিলিকগুলো নূরের গায়ের ওপর ছড়িয়ে পড়ল। নূর প্রথমে অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে রইল, কিন্তু পরে ফুলের পাপড়ি দেখে খুশিতে লাফিয়ে উঠল। একটু পরে আরও এক ঝুড়ি ফুলের পাপড়ি ওর গায়ের ওপর এসে পড়ল। এভাবে পরপর কয়েকবার করে অনেকগুলো ফুলের পাপড়ি এসে পড়ল নূরের গায়ের ওপর। পুরো বিছানা ফুলের গালিচা হয়ে গেল। নূরের খুশি আর দেখে কে? নূর উৎসাহিত হয়ে তালি বাজাতে লাগলো আর ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে উড়াতে উড়াতে খিলখিল করে হাসতে লাগলো। পর্দার আড়াল থেকে নূরের হাসি মুখটা দেখে মুগ্ধ হচ্ছে আদিত্য। একটু পরে আদিত্য আড়াল থেকে বেরিয়ে আসতে আসতে গানের সুরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই অ্যাঞ্জেল, হ্যাপি বার্থডে টু ইউ। বলতে বলতে আদিত্য নূরের কাছে এসে বসলো। নূরের গালে হাত রেখে বলল, শুভ জন্মদিন নূর, কেমন লাগলো সারপ্রাইজ? নূর বিস্ময় নিয়ে বলল, এগুলো তুমি করেছো? ওয়াও, কত সুন্দর! তুমি এতগুলো ভালো হিরো। কথাটা বলে নূর আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে নূরকে জড়িয়ে ধরল। একটু পরে নূর আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, আজ বুঝি আমার বার্থডে? আমার তো মনেই নেই। তোমার মনে রাখতে হবে না, আমি মনে রেখেছি না, এতেই এনাফ। ওদের কথার মাঝে হঠাৎ দরজা খুলে হুড়মুড়িয়ে প্যাপ ও বাঁশি বাজিয়ে ভেতরে ঢুকলো আবির, আয়াত, নীলা আর বিহান। সবার মাথায় কোন টুপি, গলায় ঝিলিমিলি কাগজ আর মুখে প্যাপ ও বাঁশি। রুমে ঢুকেই সবগুলো নূরের বেডের চারপাশে গোল গোল ঘুরে নাচতে নাচতে গাইতে লাগলো। এসব দেখে নূর আরও খুশিতে আত্মহারা হয়ে গেল। হাতে তালি বাজিয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবাই এক এক করে হেসে নূরকে বার্থডে উইশ করতে লাগলো। বাসায় নূরের জন্য বার্থডে পার্টির আয়োজন করেছে আদিত্য। বাইরের কোনো লোকজন না, শুধু নিজেদের লোকজন মিলে করবে। কারণ আদিত্য চায় না বাইরের কেউ এসে নূরকে উল্টোপাল্টা কিছু বলুক। আজকের দিনে মোটেও নূরকে মন খারাপ হওয়ার কারণ দিবে না আদিত্য। আজকে শুধু নূর হাসবে আর আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে। পার্টির জন্য বাসার লোকজন মিলেই ডেকোরেশন করছে। কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ ফুল লাগাচ্ছে, নানানজন নানান কাজ করছে। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। নূরকে বাসার সব সার্ভেন্ট আর গার্ডসরাও অনেক পছন্দ করে। এই কয়দিনে নূর সবার মন জয় করে নিয়েছে। এমন নিষ্পাপ আর মায়াবী মেয়েকে কেউ ভালো না বেসে থাকতে পারে না। নীলা একটা রেডমিট সিঁড়ির উপর দাঁড়িয়ে দেয়ালে ফুলের মালা লাগিয়ে ডেকোরেশন করছে। আবিরও কিছুটা দূরে অন্য কাজ করছিল। নীলাকে দেখে বরাবরের মতো ওর মাথায় দুষ্টু পোকা কামড়ালো। আবির ধীরে ধীরে নীলা সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। নীলা ওপর দিকে কাজ করছিল, তাই নিচে দেখছে না। আবির সুযোগ বুঝে হাত দিয়ে সিঁড়িটা একটু ধাক্কা দিল। ধাক্কা দেওয়ায় সিঁড়িটা নড়ে উঠল।
হঠাৎ এমন হয় নীলা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারল না, ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। তবে পড়ে যাওয়ার আগে আবির নিচ থেকে নীলাকে কোলে ধরে ফেলল। নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাহ মিস কোচবিহার, এখন আমি কিছু বললেই লুচু হয়ে যাব, তাই না? আর তুমি যে সবসময় ইচ্ছে করি আমার আলিঙ্গন পেতে চাও, তার বেলায় কিছুই না, তাই না? দিন নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সাজ নেই, লোকজন আসে কিনা সেটা দেখা বাড়ায় নেই। আমাকে দেখলে শুধু গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? এখন নিশ্চয়ই তুমি বলবে যে তুমি ইচ্ছে করে পড়োনি, ভুল হয়ে গেছে। আই সোয়ার আমাদের মাঝে কনসিডারলি একটু বেশি হয়ে যাচ্ছে না? বাই দা মেটাফর, তোমার যখন এতটা ইচ্ছে তো আমাকে বললেই পারো। এভাবে বাহানা বানানোর কি দরকার? তুমি বললে আমি মধ্যরাতেও তোমার সঙ্গে উপস্থিত হয়ে যাব। আই অ্যাম ভেরি ফ্লেক্সিবল, ইউনো। আবিরের কথাগুলো শুনে নীলা এক লাফে আবিরের কোল থেকে নেমে আঙ্গুল তুলে রাগী কণ্ঠে বলে উঠল। দেখুন, যথারীতি আবির নীলাকে মাঝপথে থামিয়ে বলে উঠল, এখানেই দেখাবে না? মানে বলছিলাম যে এখানে তো সময় আছে, চলো তুমি গিয়ে দেখাও। কথাটা বলে আবির নীলার হাত ধরে নিয়ে যেতে নিলে নীলা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আবির বলে উঠল, আরে সীমাকে এখন ছাড়বে কেন? সীমাকে তো সে 1 বছর আগে ছেড়ে দিয়েছি। আসলে মেয়েটা না একটু বেশি ইরিটেটিং ছিল, তাই ওর সাথে বেশি দিন টিকলো না। নীলা রাগে কিরমির করে দুই হাত মাথার দুই পাশে মুষ্টি করে মুখ দিয়ে গড়গড় শব্দও বের করলো, যার অর্থ অসহ্যকর। তারপর গটগট করে ওখান থেকে চলে গেল। আর আবির পেছন থেকে হাসতে লাগলো। মেয়েটাকে জ্বালাতে তার চরম লাগে। আয়াত এতক্ষণ ধরে আবির আর নীলার কাণ্ড দেখছিল, যদিও ওদের কথাবার্তা কিছু শুনতে পায়নি। তবে ওদের দেখে আয়াতের মাথায়ও একটা বুদ্ধি এলো। আয়াতের থেকে কিছুটা দূরে বিহান কাজ করছিল। আয়াতও সিঁড়িতে দাঁড়িয়ে ফুল লাগাচ্ছিল। আয়াত নিজে নিজেই পড়ে যাওয়ার ভান করে। কিছুটা উচ্চস্বরে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আমি পড়ে যাচ্ছি, তো বাঁচাও। আয়াত আর চোখে তাকিয়ে দেখলো বিহান ওর দিকেই আসছে। আয়াত মনে মনে লুঙ্গি ডান্স দিল। ওয়াও, আয়াত তো কত বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? তার মানে ওর প্ল্যান কাজ করছে। আয়াত মনে মনে খুশি হয়ে বিহানের কাছে আসা দেখে আয়াত চোখ বন্ধ করে নিজেই আল্লাহর নাম নিয়ে পড়ে গেল। চোখ বন্ধ করে অনুভব করলো ও নিচে পড়েনি, কারোর শক্ত বাহুতে আটকে আছে। তার মানে ও ওর বিহানের কোলে পড়েছে। কথাটা ভাবতেই আয়াতের খুশিতে অজ্ঞান হওয়ার উপক্রম। আয়াত খুশি মনে চোখ খুলে তাকালো তার হিরোকে দেখার জন্য। চোখ খুলে তাকাতেই আয়াতের মুখটা বেলুনের মতো ফটাস করে ফুটে গেল। কোলে নেওয়া ব্যক্তিটিকে দেখে আয়াত ভেবাচেকা খেয়ে গেল, কারণ এটা তার মাচো ম্যান না, বরং একটা গার্ড ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আয়াতের দিকে তাকিয়ে আবালের মতো দাঁত বের করে হাসছে। আয়াত এক লাফে গার্ডের কোল থেকে নিচে নেমে দাঁড়ালো। আয়াত পাশে তাকিয়ে দেখলো বিহান একটা ফুলের টুকরি উঠাচ্ছে। তার মানে বিহান ওকে ধরার জন্য না, বরং এই টুকরি নিতে এসেছিল। আয়াতের বুক চিরে এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। বেচারি কি ভেবেছিল আর কি হয়ে গেল। লোকটার কি আমাকে চোখেই পড়ে না? সত্যি কি তার মনে কোনো অনুভূতি জাগাতে পারবো না আমি? সে কি এতটাই পাথর হয়ে গেছে? আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের জন্য অপেক্ষা করছে। একটু আগেই নূরের জন্য আনা ড্রেসটা নূরের হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়েছে পরে আসার জন্য। তখন থেকে আদিত্য বাইরে অপেক্ষা করছে। আরও 5 মিনিট পর নূর ওয়াশরুমের দরজা খুলল। দুই হাতে গাউনের দুই পাশের সাইডের কাপড় উঁচু করে ধরে আস্তে আস্তে বেরিয়ে আদিত্যের সামনে এসে মিষ্টি হেসে দাঁড়ালো। আদিত্যের চোখ দুটো ঝলসে উঠল নূরের এই অলৌকিক আসমানি রূপ দেখে। আদিত্য যতটা ইমাজিন করেছিল তার চেয়ে শতগুণ বেশি অপূর্ব লাগছে নূরকে। যে সৌন্দর্য আদিত্যের চোখের ধারণ ক্ষমতার বাইরে। আদিত্য নূরের জন্য একটা সাদা ফেরি টেল প্রিন্সেস গাউন এনেছে। ফুল হাতার গাউনটা, যার নিচের অংশ অনেকটা ফোলানো আর ফ্লোরে অনেকখানি ছড়িয়ে আছে। নূরকে আজ সত্যিকারের একটা পরী লাগছে, আদিত্যের পরী। নূর গাউনের দুই পাশে ধরে হেলে দুলে আহ্লাদি কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে হিরো?
নূরের কথায় আদিত্যের ঘোর কাটলো। আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, এমন কোনো ভাষা কি আছে যে ভাষা দিয়ে তোমার রূপের প্রশংসাটা জাস্টিফাই করতে পারবো? আদিত্যের কথা নূরের অবুঝ মাথার বোধগম্য হলো না। নূর ঠোঁট উল্টিয়ে বলল। মানে? আদিত্য এবার হালকা হেসে বলল, মানে আজ আমার অ্যাঞ্জেলটাকে অনেক 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 সুন্দর লাগছে, সবচাইতে বেশি সুন্দর। নূর খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ একদম সত্যি। এখন আসো আমি তোমাকে রেডি করিয়ে দেই। আদিত্য নূরকে আয়নার সামনে বসিয়ে ওকে সাজিয়ে দিতে লাগলো। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল। নূরের চুলগুলো আঁচড়িয়ে পনিটেল করে দিল। নূরের গলায় আর কানে ডায়মন্ডের একটা ছোট্ট নেকলেস আর দুল পরিয়ে দিল। সবশেষে নূরের মাথার ওপর একটা ডায়মন্ডের পাথর বসানো ক্রাউন লাগিয়ে দিল। ক্রাউনের সাথে লাগানো পাতলা সাদা ওড়নার মতো কাপড়টা অনেকখানি নিচ পর্যন্ত ঝুলে পড়ল। সাজানো শেষে আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের চোখের ওপরই ভয় লাগছে ওর, আবার নিজেরই না নজর লেগে যায়। আদিত্য নিজের অনামিকা আঙ্গুলের মাথায় একটা কাজলের ফোঁটা লাগিয়ে নূরের কানের পেছনে ছোট্ট করে একটা নজর টিকা লাগিয়ে দিল, যাতে পরিটার কারোর নজর না লাগে। তারপর নূরের গালে হাত রেখে বলল, আমার অ্যাঞ্জেল আজ সত্যিকারের পরি হয়ে গেছে। কথাটা বলে আদিত্য নূরের কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল। সন্ধ্যা 7:30। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে নিচে নেমে আসছে। আদিত্যকে আজ অ্যাশ কালারের গ্রামীণ চেকের কোট প্যান্টে অনেক ড্যাশিং লাগছে। নিচে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। দুজনকে একসাথে কত সুন্দর মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার। নূরের মা বাবাও এসেছে আজ। নিজের মেয়ের এমন খুশি আর সৌভাগ্য দেখে তাদের চোখে আনন্দ অশ্রু চলে এসেছে। তাদের অসুস্থ মেয়েটার কপালে যে এত সুখ ছিল, সেটা তারা কখনো কল্পনাও করেনি। সবাই খুশি হলেও শরীফা বেগম নূরের এত সুখ মোটেও সহ্য করতে পারছেন না। শরীর জ্বলে যাচ্ছে তার। সে তো এখানে আসতেও রাজি ছিল না। আশরাফ রহমান আর ছেলে মেয়েদের চাপে পড়ে আসতে হয়েছে। তবে নূরের এত সুখ যেন তার চোখে কাটা হয়ে বিচ্ছে। নূর নিচে এসে ওর বাবা মার কাছে ছুটে এসে হাসি হাসি মুখে বলল, বাবা, আম্মু, দেখো আমাকে কত সুন্দর লাগছে। এগুলো সব হিরো আমার জন্য এনেছে। সুন্দর না? নূরের মা নূরের গালে হাত রেখে বললেন, হ্যাঁ নুরিমা, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীদের মতো। হিরো তাই বলেছে আমাকে নাকি পরীর মতো লাগছে। তোমার হিরোটা অনেক ভালো, তাই না নুরিমা? হ্যাঁ হ্যাঁ, এত এত এতগুলো ভালো আমার হিরো। নূর 2 হাত ছড়িয়ে পেছন দিকে যতটুকু পারে ততটুকু প্রসারিত করে পরিমাপ করে দেখালো। একটু পরে কেক কাটিংয়ের সময় হলো। আদিত্য ইয়া বড় 4 লেয়ারের একটা কেক নিয়ে এসেছে নূরের জন্য। নূর এত বড় কেক দেখে খুশিতে হাততালি বাজাচ্ছে। আদিত্য নূরের হাতের ওপর হাত রেখে নূরকে দিয়ে কেক কাটালো। সবাই হাতে তালি বাজিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো। নূর কেক নিয়ে প্রথমে আদিত্যকে খাইয়ে দিল, তারপর ওর বাবা মাকে খাইয়ে দিল। এক এক করে সবাই যার যার মতো কেক খেতে লাগলো। নীলা 1 পিস কেক নিয়ে খেতে যাচ্ছিল, অমনি আবির ফট করে এসে নীলার হাত থেকে কেকটা নিজে মুখে পুরে নিল। নীলা দাঁতে দাঁত চেপে বলল, এটা কি হলো? আবির ভাবলেশীন ভাবে বলল, কি হবে? কিছু হওয়ার জন্য তো আগে কিছু করতে হবে, তাই না? আমরা কি তেমন কিছু করেছি? বাড়িতে চিপা করি, আজ কিন্তু তোমাকে চরম লাগছে, একদম অ্যাটম বাম। তুমি রাজি থাকলে আমরা এক্ষুনি কিছু করতে পারি, আমি কথা দিচ্ছি। তারপর ঠিক 9 মাস পরেই তোমার এটা বা ওটা একটা কিছু হয়েই যাবে। কথাটা বলে আবির চোখ টিপ মারল। ফালতু কথা বলবেন না একদম, অসভ্য কোথাকার। আপনি আমার কেক খেলেন কেন? কেকের কি অভাব পড়েছে যে আমারটা নিয়ে খেতে হবে? কেকের তো অভাব নেই জানেমান, ফিয়ার ইজ মোহাম্মতের অভাব, আর সেটা তোমার কাছেই আছে। দাও না একটু ভালোবাসা। তখনই সাউন্ড বক্সে একটা গান বেজে উঠল। কয়েকজন ডান্স ফ্লোরে নাচানাচি করছে। নীলা বাঁকা হেসে বলে উঠল, ইশক চাই আপনার, তাই না? আসুন, দিচ্ছি আপনাকে। কথাটা বলে নীলা আবিরের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে এলো। আবিরও খুশি খুশি নীলার সাথে এলো। ডান্স ফ্লোরে এসে হঠাৎ নীলা নিজের কোমর বাঁকিয়ে আবিরকে ধাক্কা মেরে ফেলে দিল।
তারপর আবিরের চারদিকে গোল গোল ঘুরে তুড়ি বাজিয়ে অ্যাটিটিউড নিয়ে নাচতে নাচতে গেয়ে উঠল। ये इश्क इश्क चिल्लाती है ओ या ये गली गली मंडराती है ओ या शादी के डगर न जाए मगर ये गोरे गोरे से छोड़े ये गोरे गोरे से छोड़े। নীলার সাথে এবার আরও মেয়েরা এসে যোগ দিল। সবাই আবিরকে নিয়ে টানা হেঁচড়া করছে আর নাচছে। নীলা আবিরকে টিস করে করে নেচে নেচে গাইল। अंदर से चाहे कुछ भी होइए आदम मगर है हीरो वाले दिन रात किताबें पढ़ते हैं ये लड़की की तस्वीरों वाले कभी जीवन मिला हो शबा पर शादी झमेला हो शबा दरवाजा इसे दिखलाओ जरा ये गोरे गोरे से छोड़े ये गोरे गोरे से छोड़े ये गोरे गोरे से छोड़े। মেয়েরা সবাই মিলে বেচারা আবিরের নাজেহাল অবস্থা করে ফেলছে। নীলা এবার আবিরকে নিচে ফেলে দিয়ে ওর পিঠের ওপর বসে পিঠের শার্ট টেনে টেনে গাইল। शादी की जो बात करो तो बुरी ये हालात करती है अच्छा बिन शादी मंग रहती ये बड़ी वालत करती है। সব মেয়েরা মিলে বেচারা আবিরের অবস্থা কেরোসিন করে ফেলেছে। ডান্স শেষে নীলা আবিরের দিকে তাকিয়ে চুল ঝটকা মেরে অ্যাটিটিউড নিয়ে চলে গেল। আদিত্য আর বিহান আবিরের অবস্থা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। নূরের খুব মজা ওদের ডান্স দেখে। বিহান একটু পরে আবিরের কাছে গিয়ে বলল, হুদাই যে ক্যান পাঙ্গা লইবার যাস, দেখলি তো মাইয়াগো কেলমা। মাইনসে কি হুদাই কয় যে নারীর 16 কলা আছে, খালি এক কলা দেখাই তোর এই হাল হইছে। ভাব 16 কলা দেখলেই তুই পৃথিবীর জন্য ইতিহাস হইয়া যাইবি গা। আফটার টাইম ভি আয়েগা, তখন আমি দেখব এই আবার কি জিনিস। সবাই হাসি আনন্দ করলেও শরীফা বেগমের কিছুই সহ্য হচ্ছে না। তারপরও আবার আবিরকে নীলার সাথে দেখে আরও বেশি রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, ওই থার্ড ক্লাস মেয়েটা আবার আবিরকে পটানোর চেষ্টা করছে না তো? না না, এটা হতে দেওয়া যাবে না। আমার ছেলেকে ওই মেয়ের জালে কখনোই ফাঁসতে দেওয়া যাবে না, কখনোই না। নীলা একটু ফ্রেশ হওয়ার জন্য উপরে নিজের রুমে এসেছিল। তখনই হঠাৎ ওর রুমে শরীফা বেগম হন হন করে ঢুকে পড়ল। শরীফা বেগমকে নিজের রুমে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, জি আপনি এখানে কোনো দরকার ছিল? শরীফা বেগম নীলার দিকে এগিয়ে এসে তিরস্কার স্বরূপ হাসি দিয়ে বলল, তোমার মতো 2 টাকার মেয়ে আমার কি হেল্প করবে? শরীফা বেগমের এমন তিরস্কারমূলক কথা শুনে নীলা একটু আঘাত পেল। ওর জীবনে আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলেনি। নীলা কিছু বুঝে ওঠার আগেই শরীফা বেগম আবারও বলে উঠল, তোমরা তো দেখছি একদম গভীর জলের মাছ। 2 বোন ভালোই প্ল্যান করে এসেছো, তাই না? কি বলছেন এসব? এইভাবে বলছেন কেন? একদম ন্যাকামি করবে না। তোমাদের এসব মাসুম চেহারা বানিয়ে অন্যকে ভোলাতে পারবে, আমাকে না। তোমরা কি ভেবেছো তোমাদের এসব প্ল্যানিং আমি বুঝবো না? এক বোন তো পাগল সেজে আদিত্যকে হাত করে ফেলেছে, আর এখন আবার তুমি আমার ছেলের পেছনে পড়েছো ওকে নিজের জালে ফাঁসানোর জন্য, তাই না? তোমাদের মা বাবা দেখছি ভালোই ট্রেনিং দিয়েছে তোমাদের, কিভাবে বড় ঘরের ছেলেদের বশ করতে হয় এইসব ভালোই শিখিয়েছে তোমার বাবা মা। নীলা এতক্ষণ মুখ বুজে সব সহ্য করলেও বাবা মাকে নিয়ে এত খারাপ কথা আর শুনতে পারল না নীলা। শরীফা বেগমের সামনে আঙ্গুল তুলে অগ্নি চোখে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, ব্যাস অনেক বলেছেন আপনি, আর অনেক শুনেছি আমি। আমি মুখ বুঝে দাঁড়িয়ে আপনার এই সব জঘন্য কথা শুনছি। তার মানে এই নয় যে আমি দুর্বল। আপনি শুধু জিজু চাচি দেখে আমি কিছু বলছি না। তবে আপনি আমার মা বাবাকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি কিন্তু সেটা কিছুতেই সহ্য করব না। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আরে আমার মা বাবার উপর কথা বলার আগে নিজেকে দেখুন। আপনার মতো মহিলারা যার উপরে এক রূপ আর ভিতরে আর এক রূপ, তারাই হলো সমাজের প্রকৃত জং। আরে এতই যখন অসুবিধা আপনার, তাহলে আপনার ছেলেকে গিয়ে আমার পিছনে ঘুরঘুর করা বন্ধ করতে বলুন। আমি যাইনি ওর পিছে, ও
ওই এসেছে আমার পিছে। পারলে নিজের ছেলেকে শাসন করুন, তারপর অন্যকে শোনাতে আসবেন। আমার বয়েই গেছে আপনার ছেলের পিছনে যেতে। আশা করি বুঝে গেছেন। এখন আপনি যেতে পারেন। এইটুকু পুচকে মেয়ের কাছে এতগুলো কথা শুনে শরীফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে আরও কিছু বলতে যাবে, তার আগেই নীলা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও না, না হলে কিন্তু আমি এক্ষুনি জিজুর কাছে গিয়ে আপনার এই ভালো রূপটা জানিয়ে আসব। তখন দেখব আপনি কি সাফাই দেন আপনার এই অতি সুন্দর কথাবার্তার। শরীফা বেগম এবার একটু দমে গেল। আদিত্য জানলে ব্যাপারটা ভালো হবে না, তাই শরীফা বেগম নিজের রাগকে হজম করে ওখান থেকে চলে গেলেন। শরীফা বেগম চলে যেতে নীলা দরজা বন্ধ করে দরজার সাথে ঘেঁষে বসে পড়ল। মুখে 2 হাত চেপে ধরে কেঁদে উঠল নীলা। তার জীবনে সে এত অপমান কখনোই হয়নি। আবিরের প্রতি ওর মনে মনে যে একটা সুপ্ত অনুভূতি জন্ম হচ্ছিল, তাও আজ গলা টিপে মেরে ফেলল নীলা। নীলা একবার ভাবল সে এখানে আর থাকবে না, কাল সকালেই সে চলে যাবে। তারপর আবার ভাবল, আমি চলে গেলে নূর আপু একা পড়ে যাবে। জিজু আপুর জন্য আমাকে এখানে কত রিকোয়েস্ট করে রেখেছে। আমার উপর ভরসা করে আপুকে রেখে জিজু অফিসে যাই, আর আমি কিনা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি। না না, এমন করা যাবে না। জিজু আপুর জন্য কত কিছু করে, আর আমি তার বোন হয়ে তার জন্য এতটুকু করতে পারবো না। আমাকে স্ট্রং হতে হবে। এইসব সামান্য ব্যাপারে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমি শুধু আপুর জন্য এখানে থাকবো, অন্য কোনো কিছু নিয়ে ভাববো না, একদম না। পূর্ণিমা চাঁদের মোহময় আলোর ঝর্ণাধারার নিচে জ্যোৎস্না বিলাস করছে আদিত্য নূর। প্রকৃতির হিমেল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদের দোলনায় বসে আছে। পার্টি শেষে নূরের আবদারেই আদিত্য নূরকে এখানে নিয়ে এসেছে। নূর আদিত্যের কোলে বসে উপর দিকে তাকিয়ে একটা একটা করে তারা গুনছে আর নানান কথার অঞ্জলি সাজাচ্ছে। আর আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিজের চাঁদকে দেখছে। চাঁদের আলোয় তার প্রিয়তমাকে আরও মায়াবী লাগছে। চেহারায় যেন নূরের আলো ঝলকে পড়ছে। এই অসামান্য সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৌন্দর্যই বৃথা। নূর কথা বলতে বলতে আদিত্যের দিকে তাকিয়ে দেখলো। আদিত্য কোনো কথাই বলছে না, শুধু ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে নূর ফট করে আদিত্যের নাকের ডগায় আলতো করে একটা কামড় দিয়ে দিল। এই কাজটা প্রায় করে থাকে নূর। আদিত্য ঘোর কাটিয়ে উঠে নাকে হাত ঘষে বলল, বারবার নাকে কেন কামড়াও অ্যাঞ্জেল? বেচারা নাকটার কি দোষ? নূর একগাল হেসে বলল, তো কি করব? কখন থেকে শুধু আমি কথা বলেই যাচ্ছি, তুমি কিছু বলছোই না, তাই তো এমন করলাম। আর তাছাড়া তোমার নাকটা না অনেক কিউট লাগে, অনেক, একদম রসগোল্লার মতো, তাই তো শুধু কামড় দিতে ইচ্ছে করে। তাই না? আমার নাক রসগোল্লা, আমার নাকে কামড় দিতে অনেক মজা, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরকে সুরসুরি দিতে লাগলো। আর নূর হেসে উঠে ছটফট করতে করতে বলল, আর করব না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে নূরের গালে হাত বুলিয়ে বলল, অ্যাঞ্জেল, তুমি তোমার বার্থডে গিফট নেবে না? গিফট তো দিয়েছো, এত কিছু তো দিলে। এগুলো না, তোমার আসল গিফট এখনো বাদ আছে। নূর চোখ দুটো টান টান করে বলল, তাই? কি গিফট দেখাও না হিরো। আদিত্য পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। বক্স খুলে তার ভেতর থেকে অপূর্ব সুন্দর একটা ব্রেসলেট বের করলো। ব্রেসলেটটা প্লাটিনামের তৈরি, তার ওপর দিয়ে ডায়মন্ড স্টোন বসানো। ব্রেসলেটের নিচের অংশে আদিত্য আর নূরের নামের ফার্স্ট অ্যালফাবেট ARN ঝুলানো আছে। আদিত্য ব্রেসলেটটা নূরের হাতে দিয়ে বলল, এটা কখনো হাত থেকে খুলবে না, সবসময় পরে থাকবে, বুঝেছো? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা, এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি সত্যি অনেকগুলো ভালো হিরো, অনেকগুলো। কথাটা বলেই যথারীতি নূর আদিত্যের
গালে একটা চুমু দিয়ে দিল। এতেই যেন আদিত্যের সব সাফল্য পূর্ণতা পেয়ে গেল। ওরা আরও কিছুক্ষণ ছাদে থাকলো। নূর কথা বলতে বলতে একসময় আদিত্যের বুকে মাথা রেখে ওর কোলেই ঘুমিয়ে পড়ল। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিয়ে নিজের রুমে গেল। তারপর আরও 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই কয়দিনে নীলা যতটা পেরেছে আবিরের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে। আবির যখনই এই বাসায় আসে নীলা প্রায় সময় নিজের রুমেই দরজা বন্ধ করে বসে থাকতো। আর কোনো কারণে সামনে থাকলেও কোনো কথা বলতো না। আবির কিছু বললেও চুপ করে থাকে, কোনো প্রতিউত্তর দেয় না। প্রথম আবির ব্যাপারটা এত খেয়াল না করলেও আজকাল ও ভালোভাবেই বুঝতে পারছে যে নীলা ওকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করছে, কিন্তু এমন করার কারণটা বুঝতে পারছে না ও। মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? সবাই তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এমন ইগনোর করছে কেন? মেয়েটার ইগনোর যে আমাকে পড়াচ্ছে সেটা কি বুঝতে পারছে না? মেয়েটার যে অভ্যাস পরিণত হয়ে গেছে, এখন তাকে ছাড়া সব কিছু কেমন বিষাদ মনে হচ্ছে। আয়াতের কাহিনীতেও কোনো উন্নতি হয়নি। হাজার চেষ্টার পরেও বিহানের কোনো পরিবর্তন হয়নি। সে এখনও আয়াতের প্রতি অনুভূতি শূন্য। সন্ধ্যার আবছা অন্ধকারে, রাতের গাঢ় অন্ধকারে ছেয়ে ফেলেছে ধীরে ধীরে। ঘড়ির কাঁটা 9টায় গিয়ে ঠেকেছে, তবুও এখনও আদিত্যের আসার কোনো খবর নেই। নূর কখন থেকে আদিত্যের জন্য অপেক্ষা করছে, বারবার দরজার কাছে ছুটে যাচ্ছে ওর হিরো এসেছে কিনা দেখার জন্য। প্রতিবারই নিরাশ হয়ে ফিরছে নূর। আদিত্য কখনো এত দেরি করে না, রোজ 5টা বা 6টার দিকে চলে আসে, কিন্তু আজ এখনো আসছে না দেখে নূর অস্থির হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না নূরের, সব কিছু অসহ্য লাগছে, কেমন যেন কান্না পাচ্ছে ওর। হিরো কোথায়? হিরো আসছে না কেন? নূরের অস্থিরতা দেখে নীলা কয়েকবার আদিত্য আর বিহানের নাম্বারে ফোন দিল, কিন্তু কেউই ফোন ধরছে না। নীলারও এবার একটু চিন্তা হচ্ছে। এভাবে একসময় 10টা বেজে গেল। নূর ধীরে ধীরে কান্না শুরু করে দিল, কাঁদছে আর বলছে, হিরো হিরো কোথায়? হিরো এনে দাও, হিরো চাই আমার। নীলা নূরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। ধীরে ধীরে সময় যত বাড়ছে নূরের কান্নার গতিও বাড়ছে, আর কান্নার সাথে নূর ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে। নীলার একার পক্ষে ওকে সামলানো কঠিন হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা এবারে 12টায় গিয়ে ঠেকলো, তবুও আদিত্যের আসার কোনো খবর নেই এখনো। নূর এতক্ষণে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, প্রচুর পরিমাণে হাইপার হয়ে গেছে নূর। সমানে কেঁদে যাচ্ছে আর হাত পা ছোড়াছুড়ি করছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার হিরো এনে দাও, হিরো চাই, আমার হিরো। কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে গেছে ওর, চেহারা পুরো লাল হয়ে গেছে। বেশিক্ষণ এভাবে চলতে থাকলে জ্ঞান হারিয়ে ফেলবে নূর। নীলা প্রচুর ঘাবড়ে গেছে, কি করবে এখন বুঝতে পারছে না। ওদিকে আদিত্যেরও খবর পাওয়া যাচ্ছে না, আর এদিকে নূরের এই অবস্থা। সব মিলিয়ে নীলা এক অথই সাগরে পড়ে গেছে। নীলা আর উপায় না পেয়ে এবার আবিরকে ফোন লাগালো, কিন্তু না, আবিরের ফোনও লাগলো না। নীলা আরও হতাশ হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। নীলা আর সার্ভেন্টরা মিলে কোনো রকমে নূরকে সামলানোর চেষ্টা করতে লাগলো। রাত 1টার দিকে বাসার কলিং বেল বেজে উঠল। একটা সার্ভেন্ট দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখন আবির আর বিহান মিলে আদিত্যকে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে আসলো। আদিত্যের মাথায় ব্যান্ডেজ করা, শরীরের বিভিন্ন জায়গায় হালকা ছিলে গেছে। আদিত্যের এই অবস্থা দেখে সার্ভেন্টটা বলে উঠল, স্যার কি হয়েছে আপনার? আদিত্য ভাঙা স্বরে বলে উঠল, তেমন কিছু না, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়। বাকি কথা শেষ হওয়ার আগেই আদিত্য নূরের কান্নার আওয়াজ শুনতে পেল। আদিত্য চমকে গিয়ে সার্ভেন্টের দিকে তাকাচ্ছে, বলল, নূর, কি হয়েছে নূরের? সার্ভেন্টটা মাথা নিচু করলো, ভীতু স্বরে বলে উঠল, স্যার ম্যাম প্রচুর হাইপার হয়ে গেছেন, আপনাকে না দেখতে পেয়ে উনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। ওনার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। নূরের অবস্থার কথা শুনে আদিত্য মুহূর্তে নিজের কথা ভুলে গেল। আবির আর বিহানকে ছাড়িয়ে আঘাত পাওয়া শরীরেই দৌড়ে যেতে লাগলো ওর এঞ্জেলের কাছে। এখন আর ওর নিজের কোনো হুঁশ নেই। নূর ঠিক আছে কিনা সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ও। আবির আর বিহান আদিত্যকে ডাকতে ডাকতে ওর পেছনে দৌড়ালো। আদিত্য এলোমেলো পায়ে দৌড়ে ওর রুমে এসে দেখলো নূরের অবস্থা খুবই খারাপ। নীলা আর সার্ভেন্টরা মিলে ওকে ধরে আছে, আর একটু হলেই ও জ্ঞান হারিয়ে পড়ে যাবে।
চোখ বন্ধ করে ক্লান্তভাবে এখনো বলেই যাচ্ছে। হিরো হিরো এনে দাও, আমার হিরো চাই। আদিত্য শরীরের আঘাতেও এতটা কষ্ট পায়নি যতটা এখন ওর নূরের এমন অবস্থা দেখে কষ্ট হচ্ছে। নূরকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠল ওর। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে ছুটে গেল নূরের কাছে। আদিত্যকে আসতে দেখে সবাই নূরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আদিত্যর এমন অবস্থা দেখে নীলা অনেক চমকে গেল, তবে এক মুহূর্ত আর কিছু জিজ্ঞেস করলো না ও। আপাতত নূরকে শান্ত করা দরকার, আর সেটা জিজুই করতে পারবে। তাই নীলা আর বাকিরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের সামনে বসে দুই হাতে নূরের মুখটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, এই নূর, মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমার কলিজাটার? এই দেখো, আমি এসে গেছি, তোমার হিরো এসে গেছে, চোখ খোলো সোনা। আদিত্যের কণ্ঠ শুনে ক্লান্ত চোখ দুটো খুলে তাকালো নূর। আদিত্যকে চোখের সামনে দেখে ভালো চোখ খুলে কতক্ষণ তাকিয়ে দেখলো নূর। তারপর ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আদিত্যের শরীরে একটু ব্যথা পেলেও সেটা মালুম না করে আদিত্য নিজেও তার প্রাণভোমরাকে বুকের মাঝে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে নূরকে শান্ত করতে লাগলো। একটু পর নূর আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যের বুকে এলোমেলোভাবে চাপড় মেরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে? কেন আসছিলে না তুমি? আমি কত ডাকলাম, তাও এলে না তুমি। আমার কত কষ্ট হচ্ছিল জানো। পচা একটা, আর কথা বলবো না তোমার সাথে। কাটতি তোমার সাথে, কাটতি কাটতি কাটতি। নূরের এভাবে মারায় আদিত্য আঘাত পাওয়া জায়গায় ব্যথা পেয়ে হালকা আওয়াজ করে উঠল। সাথে সাথে নূরের হাত থেমে গেল। নূর আদিত্যের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখলো। আদিত্যের মাথায় ব্যান্ডেজ, শরীরের নানান জায়গায় কেমন ছিলে গেছে। আদিত্যের এমন অবস্থা দেখে নূর এবার বিচলিত হয়ে পড়ল। দুই হাতে আদিত্যের মুখটা ধরে বলে উঠল, এই হিরো, কি হয়েছে তোমার? এসব লাগিয়েছো কেন? তুমি ব্যথা পেয়েছো বুঝি? কিভাবে ব্যথা পেলে বলো না। কেউ ব্যথা দিয়েছে তোমাকে? আমাকে বলো, আমি তাকে ঢিসুম ঢিসুম করে মেরে দিব। আমার তো অনেক শক্তি আছে, অনেক। নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য এমন একটা সিচুয়েশনে হেসে দিল। তারপর নূরের গালে হাত রেখে বলল, থাক, কাউকে আর মারতে হবে না, আর এটা তেমন কিছুই না। তুমি না আমাকে হিরো বলো, আর হিরোদের তো এমন একটু একটু ব্যথা পেতেই হয়। নূর প্রতিবাদ করে বলে উঠল, না, হয় না। তুমি ব্যথা পাবে না একদম। হিরো কোনো ব্যথা পাবে না। হিরো ব্যথা পেলে নূরের তো একদম ভালো লাগে না, অনেক পচা লাগে, এতগুলো কষ্ট হয়। নূর নিজের বুকের বাম পাশে আঙ্গুল ঠেকিয়ে বলল, এইখানে অনেক ব্যথা হয়, তাই তুমি কোনো ব্যথা পাবে না। নূরের কথায় আদিত্য অবাক চোখে তাকিয়ে রইল। নূরের কথার মর্ম নূর না বুঝলেও আদিত্য ঠিকই বুঝতে পারছে। আজ তার বউটার চোখে সে নিজের জন্য আকুলতা দেখতে পাচ্ছে। স্বামীর কষ্টে সে নিজেও ব্যথিত হচ্ছে। এ যে এক পরম পাওয়া আদিত্যর জন্য। সে তার নিষ্পাপ বউয়ের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর কি লাগে তার? আদিত্য মুচকি হেসে বলল, ব্যথা পেয়েছি তো কি হয়েছে? আমার অ্যাঞ্জেলটা তো জাদু জানে, সে তার জাদু দিয়ে আমার সব ব্যথা দূর করে দিবে, তাই না? হ্যাঁ, দিব তো, জাদু করে। কথাটা বলে নূর আদিত্যের মুখটা ধরে শুধু কপালে না, সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আদিত্য তার বউয়ের স্নিগ্ধ পরশে কোনো এক সুখের মহাসমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। নিজের সব ব্যথা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। নূর চুমু দেওয়া শেষে বলে উঠল, দেখেছো, অনেকগুলো জাদু করে দিয়েছি, আর কোনো ব্যথা থাকবে না। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে আবার বুকের মাঝে জড়িয়ে নিল। একটু পরে নীলা ট্রেতে করে খাবার নিয়ে রুমে ঢুকলো। নীলাকে আসতে দেখে আদিত্য বলে উঠল, তুমি একটু ওর কাছে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য ওয়াশরুমে যেতেই নীলা খাবারের ট্রে টেবিলের ওপর রেখে নূরের সামনে এসে বসল। নীলা নিচে বিহানের কাছ থেকে সব বিস্তারিত শুনেছে। আদিত্য আর বিহান বাসায় আসার সময় ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে কারোরই তেমন গুরুতর কিছু হয়নি, তবে আদিত্যের জ্ঞান ছিল না।
তাই বিহান তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আবির কেউ ফোন করে ডেকে নিয়েছিল, বাসায় কাউকে জানায়নি যাতে কেউ চিন্তা না করে। নীলা নূরের দিকে তাকিয়ে বলল, আপু শোনো, ভাইয়া কিন্তু আজকে অনেক ব্যথা পেয়েছে, তাই তুমি তাকে একদম জ্বালাবে না কেমন? না হলে কিন্তু ভাইয়া আরও ব্যথা পাবে। নূর দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমি হিরোকে একদম ব্যথা পেতে দেব না। আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। নীলা মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাকে খাইয়ে দিই। ভাইয়া তোমাকে খাওয়াতে গেলে তার কষ্ট হবে, তাই আজকে আমার হাতেই খাও। নূর মুখটা মলিন করে বলল, আচ্ছা। তারপর নীলা নূরকে খাইয়ে দিল। একটু পরে আদিত্য ওয়াশরুম থেকে বের হলে নীলা নিজের রুমে চলে গেল। আদিত্য নূরের সামনে এসে বসে বলল, তুমি নিশ্চয়ই না খেয়ে আছো, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নূর বলে উঠল, না না, তার দরকার নেই। নীলা আমাকে মাত্রই খাইয়ে দিয়ে গেছে। তুমি ব্যথা পেয়েছো তো, তাই আমি আজ নীলার কাছে খেয়ে নিয়েছি। আমি তোমাকে একদম জ্বালাবো না। আদিত্য মুচকি হেসে বলল, কে বলেছে তুমি আমাকে জ্বালাও? তোমাকে খাইয়ে দিতে আমার অনেক ভালো লাগে, তাই কখনো এই কথা বলবে না। আজ খেয়েছো ঠিক আছে, কিন্তু এরপর থেকে তোমাকে শুধু আমিই খাইয়ে দেবো, বুঝেছো? নূর ঘাড় কাট করে বলল, আচ্ছা, তাহলে এখন তুমি খেয়ে নাও কেমন? আদিত্য হালকা মাথা ঝাঁকিয়ে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করলো, কিন্তু হাতে একটু ছিলে যাওয়ায় ঠিক মতো খেতে পারছে না আদিত্য। হাত নাড়লে ব্যথা পাচ্ছে। নূর আদিত্যের দিকেই তাকিয়েছিল, তাই বিষয়টা খেয়াল করলো। নূরের অনেক খারাপ লাগছে। নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে আদিত্যের হাত থেকে প্লেটটা নিয়ে বলে উঠল, আসো, আমি তোমাকে খাইয়ে দেই। তোমার তো কষ্ট হচ্ছে, তাই না? আদিত্য অবাক নয়নে নূরের দিকে তাকিয়ে রইল। যে মেয়ে নিজেই হাতে খেতে পারে না, সে কিনা তাকে খাইয়ে দিতে যাচ্ছে। নূরের এমন কেয়ার দেখে আদিত্যের চোখ দুটো চিকচিক করে উঠল, তবুও মুচকি হেসে বলল, থাক, দরকার নেই, আমি খেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। নূর বলে উঠল, আমি বললাম না খাওয়াবো মানে আমি খাওয়াবো। তুমি না খুব দুষ্টু হয়ে গেছো, আমার কথা একটুও শোনো না। এখন চুপচাপ মুখ খোলো। নূরের এমন শাসন দেখে আদিত্য নিঃশব্দে হাসলো, তারপর নূরের কথা মতো হা করলো। নূর এক লোকমা ভাত নিয়ে আদিত্যের মুখে দিতে গেলে অর্ধেক ভাত নিচেই পড়ে যায়। কিছু অংশ আদিত্যের মুখে দিতে সক্ষম হয় নূর। এতেও যেন পরম সুখ আদিত্যের। আজ তার এঞ্জেলটা সত্যিকারের বউয়ের মতো তার কেয়ার করার চেষ্টা করছে। আর কি চাই আদিত্যের? নূর ঠিক মতো পারছে না দেখে আদিত্য নূরের হাতের ওপর হাত রেখে নূরের হাত ধরে খাবার নিজের মুখে আনতে সাহায্য করলো। আজকের মতো তৃপ্তি যেন আদিত্যের কখনোই হয়নি। আদিত্যের মা মারা যাওয়ার পর আর কেউ কখনো আদিত্যকে খাইয়ে দেয়নি, তবে আজ তার এঞ্জেলটা এই সুখটাও এনে দিল। খাওয়া দাওয়া শেষে একটু পরে আদিত্য নূরকে নিয়ে শুয়ে পড়ল। আদিত্য চিত হয়ে শুয়ে আছে, আর নূর নিজের বালিশে কাত হয়ে আদিত্যের দিকে মুখ করে শুয়ে আছে। মুখটা কেমন ছোট করে আদিত্যের দিকে একবার তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। নীলা বলেছে আদিত্য ব্যথা পেয়েছে, তাই তো সে আজ আদিত্যের বুকে শুচ্ছে না, যদি হিরো ব্যথা পায় এটা ভেবে। তবে আদিত্যের বুকে না শুতে পেরে নূরের কেমন যেন ভালো লাগছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো অ্যাঞ্জেল, আজকে আমার বুকে ঘুমাবে না? নূর মুখটা ছোট করে বলল, না, তুমি তো ব্যথা পেয়েছো, আমি তোমার বুকে শুলে তোমার তো কষ্ট হবে। কে বলেছে তোমাকে? বরং তুমি আমার বুকে ঘুমালে আমার ব্যথা আরো তাড়াতাড়ি সেরে যাবে, জানো, কারণ তুমি যে আমার জাদুকর। আদিত্য নূরের দিকে হাত মেলে দিয়ে বলল, এসো আমার কাছে। নূর এতক্ষণ ইতস্তত করলেও আদিত্যের কথায় হাসি মুখে এগিয়ে গিয়ে আদিত্যের বুকে আস্তে করে শুয়ে পড়ল। আদিত্য শরীরে হালকা ব্যথা পেলেও তার মনের প্রশান্তির কাছে এই ব্যথা কিছুই না। এঞ্জেলটাকে বুকে না নিলে যে তার নিজেরও ঘুম আসবে না। আদিত্য দুই হাতে নূরকে জড়িয়ে ধরে প্রশান্তির চোখ জোড়া বন্ধ করে নিল। আরও 5 দিন পার হয়ে গেছে। আদিত্য এখন প্রায় সুস্থ। এখন আবার অফিসেও যেতে শুরু করেছে আদিত্য। মাত্রই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আদিত্য। গাড়িতে বিহান ড্রাইভ করতে করতে বলে উঠল, আদি, ইনফরমেশন কারেক্ট। আমগো অ্যাক্সিডেন্ট ওই হালারপুর রশিদ খানের লোকেরাই করছে। ওরা তো আমগো মারবার লাইগে অ্যাক্সিডেন্ট করছে, তাই আমগো কপাল ভালো দেখা বাইচা গেছি গা।
আদিত্য বলে উঠল। জানতাম এটা ওদেরই কাজ হতে পারে। কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করা ওদেরই অভ্যাস। সেদিন আমরা ওর লোককে মেরেছি, সেটারই বদলা নেওয়ার জন্য ওরা এসব করছে। তাইলে এখন কি করবার চাস? আপাতত কিছুই না, ওদেরকে একটু স্পেস দেব। ওরা যখন বড় কোনো ক্রাইম করার প্ল্যান করবে তখনই ওদের হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, তুই যেমন কস। আচ্ছা শোন, আমাদের বাসায় আর বাসার এরিয়ার চারপাশের সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে হবে। আমি নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমার শত্রুরা আমাকে দমন করার জন্য নূরের ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবে, তাই আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। টেনশন লইস না, সব হইয়া যাইব গা। অনেকক্ষণ হলো আবির এসেছে, নূরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর এদিকে ওদিকে তাকিয়ে নীলাকে খুঁজছে। আজ তো মেয়েটার সাথে কথা বলতেই হবে, তার আসলে হয়েছেটা কি সেটা জানতেই হবে, না হলে কিছুতেই শান্তি পাচ্ছে না। এসব ভাবনার মাঝে আবির দেখলো নীলা ছাদে কাপড় শুকাতে যাচ্ছে। এটা দেখে আবির নূরকে বলল, ভাবিডল তুমি খেলা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা। আবির তড়িঘড়ি করে ছাদের দিকে দৌড়ালো। ছাদে এসে আবির ছাদের দরজা ঠাস করে বন্ধ করে দিল। নীলা কাপড় নাড়ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দে পেছনে ফিরে তাকালো নীলা। আবিরকে এখানে দেখে একটু চমকে গেল নীলা, তবুও কিছু না বলে চুপচাপ হেঁটে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবির খপ করে নীলার হাত চেপে ধরল। নীলা একটু কেঁপে উঠল, হাত ছাড়ানোর জন্য মোছরামুছরি করতে লাগলো। আবির এবার একটানে নীলাকে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, সমস্যা কে তোমার? হ্যাঁ এমন আজব বিহেভ করছো কেন? মাথা কি গ্যাস্ট্রিক হয়েছে? টেল মি ড্যাম ইট। নীলা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, কিছুই হয়নি, আমাকে ছাড়ুন, যেতে দিন প্লিজ। আবির এবার আরও একটু রাগী কণ্ঠে বলে উঠল, হয়নি মানে? আমাকে কি তোমার ইডিয়ট মনে হয়? আমি কিছু বুঝতে পারি না? কয়দিন হলে দেখছি তুমি আমাকে চরম পরিমাণে অ্যাভয়েড করছো। আমার সাথে কথা বলো না, কিছু বললে জবাব দাও না। আমি যতক্ষণ এই বাসায় থাকি তুমি নিজের রুমে বসে থাকো। কেন করছো এমন? কিছু কি হয়েছে বলো? আমার কোনো কাজে যদি তুমি নারাজ হয়ে থাকো তাহলে আমাকে বলো। এভাবে ইগনোর কেন করছো? নীলার ভীষণ কান্না পাচ্ছে, তবুও সে নিজেকে আটকে রেখে বলে উঠল, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কিছুই নেই। আপনি আমার তেমন কিছুই হন না যে আপনার উপর আমি নারাজ হব। এটা আমার লাইফ, আমি যেভাবে খুশি সেভাবে থাকব। সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দেওয়া আমি জরুরি মনে করছি না। আমি যাই করি না কেন তাতে আপনার কি? নীলার কথায় আবিরের রাগ আরও তরতর করে বাড়তে লাগলো। আবির এক হাতে নীলার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার কি তাই না? তুমি বোঝো না আমার কি? এতটা অবুঝ তুমি না যে আমার মনের কথা তুমি বোঝো না। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ইগনোরেন্স আমাকে কতটা পড়াচ্ছে? ভালোবাসে তোমাকে, ড্যাম ইট। নীলা চমকে তাকালো আবিরের চোখের দিকে। এই চোখের ভাষায় সে আবিরের কথার সত্যতা দেখতে পাচ্ছে। উনি কি সত্যিই ওকে ভালোবাসে? পরক্ষণে নীলা শরীফা বেগমের বলা কটু বাক্যগুলো মনে পড়ে গেল। নীলা আর সহ্য করতে পারল না, সর্বশক্তি দিয়ে আবিরকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। তারপর তীব্র কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে। কি পেয়েছেন কি আপনারা? হ্যাঁ, আমাকে কি খেলনার পুতুল পেয়েছেন? যার যা খুশি তাই করে যাবেন আমার সাথে? ছেলে এসে ভালোবাসার কথা বললেন, আর মা এসে আমাকে আমার পরিবারকে অপমান করে যা খুশি তাই বলে চলে যাবেন। এটা আপনাদের মা ছেলের কোনো খেলা নাকি? আবির অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এক মিনিট, মা বলেছে মানে? তার মানে মা তোমাকে কিছু বলেছে তাই না? কি বলেছে মা তোমাকে? সেটা আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। আর প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন। এটা আমার বোনের বাসা। আমি শুধু আমার আপুর জন্যই এখানে আছি। আমি চাই না আমার জন্য এই বাসায় কোনো সমস্যা হোক, তাই প্লিজ আমাকে আর জ্বালাবেন না দয়া করে। কথাগুলো বলে নীলা চলে যেতে নিলে আবির আবারও নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে আটকে নিয়ে বলল, যাওয়ার আগে ভালো করে শুনে যাও। আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে তার জন্য আমি অনেক দুঃখিত। প্লিজ পারলে ক্ষমা করে দিও। তবে তাই বলে যে তুমি আমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে সেটা কখনোই ভেবো না। আবির রহমানের ভালোবাসা এত সস্তা না যে এটুকু ঠুনকো কারণেই সব শেষ হয়ে যাবে। ভালো তো তোমার, আমাকেই বাঁচতে হবে, মিস কচিলঙ্কা। কথাটা বলে আবির নীলার গালে একটা চুমু খেয়ে নীলাকে ছেড়ে দিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। আর নীলা ওখানে থ হয়ে দাঁড়িয়ে আবিরের শেষের কথাগুলো ভাবতে লাগলো। শরীফা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে ছিলেন। আশরাফ রহমান অফিসে গেছেন। তখনই আবির ওখানে হনহন করে এলো। শরীফা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল,
তুমি কি বলেছো নীলাকে? শরীফা বেগম ভ্রু কুঁচকে বলল, এটা কি ধরনের ব্যবহার আবির? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো তুমি? আবির নিজের রাগ সহ্য করতে না পেরে টি টেবিলের ওপর থাকা ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছাড় মেরে রাগী কণ্ঠে বলে উঠল, টেল মি, ড্যাম ইট, হোয়াট ডিড ইউ সে টু হার? আবিরের হঠাৎ এমন ব্যবহারে শরীফা বেগম চমকে গেলেন। আবিরকে এত রাগ করতে সে কখনো দেখেনি। উনি বুঝতে পারলেন ছেলে তার প্রচুর রেগে আছে, তাই উনি বলে উঠলেন, কি বলবো, ওদের মতো থার্ড ক্লাস মেয়েদের যা বলার দরকার তাই বলেছি। ওরা পুরো প্ল্যানিং করে আদিত্যকে ফাঁসিয়ে ওই পাগল মেয়েটাকে ওর গলায় ঝুলিয়ে দিয়েছে। এখন আবার ছোটটাকে লেলিয়ে দিয়েছে তোর পেছনে। ভাবতে পারিস কত বড় ধান্দাবাজ ওরা। আবির হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে হাতে তালি বাজাতে লাগলো। আবিরের কাণ্ড দেখে শরীফা বেগম একটু থতমত খেয়ে গেলেন। আবির কোনো রকমে এক সময় হাসা বন্ধ করে তিরস্কার করে বলে উঠল, ও মা, ইউ আর গ্রেট, নট অনলি গ্রেট, ইউ আর সুপার গ্রেট। সত্যি তুমি এত একটা প্রবাদ বাক্য সত্যি করে দিলে। যার মনে যা ফালতে উঠে তা। মানে যে যেমন মনের মানুষ তার কাছে বাকি সবাই তেমনই মনে হয়। শরীফা বেগম তেতে উঠে বললেন, আবির কি বলতে চাও তুমি? ভুলে যেও না তুমি তোমার মায়ের সম্বন্ধে কথা বলছো। আফসোস মা, এটাই তো করতে পারে না, ভুলতে পারে না যে তুমি আমার মা। যে মা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আবির, ডোন্ট শাউট মা, চিল্লিয়ে লাভ নেই। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? সবই জানি আর বুঝি আমি। তুমি যে কেন নূর ভাবিদের সহ্য করতে পারো না সেটা কি আমি বুঝি না ভেবেছো? কি বলতে চাও তুমি? তুমি ভালো করে জানো আমি কি বলতে চাই। আয়াত না হয় ছোট ছিল তাই হয়তো ওর সব কিছু মনে নেই, তবে আমার সব কিছু মনে আছে মা। কীভাবে তুমি আদি ভাইকে ছোটবেলায় অত্যাচার করতে তার সবাই আমার মনে আছে। আদি ভাই নিজের কষ্ট কাউকে বলতো না, ঘরের এক কোনায় বসে মা বাবার ছবি বুকে জড়িয়ে একা একাই কাঁদত। আমি দেখেছি ভাইয়ের সেই অসহায়ত্ব। ভাইয়ের কষ্ট দেখে আমি নিজে কেঁদে ফেলতাম, কিন্তু তোমার মতো পাষাণের মন খুলতো না। কতটা পাষাণ হলে কেউ অমন মা বাপ ছাড়া মাসুম এতিম বাচ্চাটাকে কষ্ট দিতে পারে? ছি, ভাবতে আমার শরীরে কাঁটাতে ওঠে। কথাগুলো বলতে বলতে আবিরের চোখ ভরে উঠল, চোখের পানি মুছে আবারও বলে উঠল, আর যখনই ভাই টাকা পয়সাওয়ালা হয়ে গেল হঠাৎই তখন ভাইয়ের প্রতি তোমার দরদ একদম উপচে পড়লো। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? তুমি ভেবেছিলে সারা জীবন ভাইয়েরটাকে আয়েশ করবে আর সম্পত্তি নিজের করে নেবে, কিন্তু যখনই ভাইয়া বিয়ে করলো তোমার সেই স্বপ্ন ভেঙে যেতে শুরু করে তোমার এত রাগ, তাই না? আর এই জন্যই তুমি ভাবি আর তার পরিবারকে সহ্য করতে পারো না, ঠিক বলছি না? আবিরের কথায় শরীফা বেগম থতমত খেয়ে গেলেন। তার ছেলে যে তার সবকিছু জানে সেটা তো তার জানাই ছিল না। এখন ছেলেকে কি বলবেন তিনি? তবুও আমতা আমতা করে বলল, দেখো এমন কিছু না, আর আমি যা করেছি তা তোমাদের ভালোর জন্যই করেছি, তোমাদের উন্নত ভবিষ্যতের জন্যই করেছি। টু হেল ইউর ভবিষ্যৎ, এমন ভবিষ্যতে আমি লাথি মারি। আমাকে কি নিজের মতো স্বার্থপর ভেবেছো নাকি? কখনোই না, আমাকে কখনোই নিজের মতো ভাববে না। একটা কথা ভালোভাবে কান খুলে শুনে রাখো মা, আমার বউ যদি কেউ হয় তাহলে সেটা নিলেই হবে, অন্য কেউ না। আমাকে তোমার কন্ট্রোলে রাখার মোটেও চেষ্টা করবে না। শেষমেশ ছেলেকেও হারাবে তুমি, কথাটা মনে রেখো। কথাটা বলেই আবির হনহন করে বেরিয়ে গেল। শরীফা বেগম রাগে কিরমির করতে লাগলো। আজ এই মেয়েটার জন্য তার ছেলে তার সাথে এমন ব্যবহার করে গেল। সব ওই পাগল মেয়েটার জন্য হয়েছে। ওই মেয়েটাকে তো কিছুতেই ছাড়বো না, ওর একটা ব্যবস্থা তো আমি করেই ছাড়বো। শরীফা বেগম মনে মনে এসব প্ল্যান করতে লাগলো। এদিকে এতক্ষণ ধরে আবিরের সব কথা আয়াত ওপর থেকে শুনেছে। ওর বিশ্বাসই হচ্ছে না যে ওর মা সত্যি এরকম। এজন্যই বুঝি বিহান সবসময় ওর মাকে নিয়ে কটু কথা শোনায়। রাত 10টা। আদিত্য আর নূর একটু আগেই ডিনার শেষ করে এসেছে। আদিত্য একটু পানির পিপাসা পেয়েছিল, তাই সে গ্লাসে পানি ঢেলে মাত্রই মুখে দিয়েছিল। তখনই হঠাৎ নূর বলে উঠল, আচ্ছা হিরো, ঠোঁট কি খাওয়া যায়? বেচারা আদিত্যের গলায় পানি আটকে গেল নূরের কথা শুনে। বিষম খেয়ে নাক মুখ দিয়ে পানি উঠে গেল। কাশতে কাশতে চেহারার হাল বেহাল। কোনো রকমে নিজের কাশি থামিয়ে নূরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বললে তুমি? নূর আবারও সোজা সাপটা বলে উঠল, বলছি যে ঠোঁট কি খাওয়া যায়? খেতে কেমন লাগে? ওটা কি ইয়াম্মি?
আদিত্যের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। আদিত্য আমতা আমতা করে বলল, তুমি কোথা থেকে শুনেছো এসব? ঠোঁটকে আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ যাই তো। আজ না আমি টিভিতে দেখেছি একটা ছেলে মেয়ে একজন আরেকজনের ঠোঁট খাচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল ওদের ঠোঁট খেতে অনেক মজা লাগছিল। নিশ্চয়ই অনেক ইয়াম্মি খেতে। আমিও খাবো ঠোঁট। আদিত্য হতভম্ব হয়ে গেল। কি বলে এই মেয়ে? সে কি টিভিতে বসে বসে এইসবই দেখে? আদিত্য বিস্ময় নিয়ে বলল, তুমি টিভিতে বসে বসে এইসব দেখো? হ্যাঁ দেখি তো, তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু হয়েছে। ওইসব পচা জিনিস, ওগুলো দেখতে হয় না। খবরদার, আর দেখবে না ওসব। কেন কেন দেখবো না? পচার কি হলো এখানে? ওরা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম পচা ছিল না। আমি তো দেখবই। আর এখন আমি ঠোঁট খাবো। আচ্ছা আমি তোমার ঠোঁট খাই কেমন? কথাটা বলেই নূর আদিত্যের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আদিত্যর এবার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা ঢোক গিলে তড়িৎ গতিতে সরে গিয়ে বলে উঠল, এই একদম না, কি করছো এসব? চুপ করে বসো। আদিত্যের কথায় নূর মুখ ছোট করে বসে রইল। আদিত্য বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেমন একটা ইউয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। কি করবে এখন বুঝতে পারছে না ও। নিজেকে একটু শান্ত করে নূরের সামনে বসে শান্ত সুরে বলল, দেখো অ্যাঞ্জেল, এসব করতে হয় না। তোমার এসব করার সময় হয়নি এখনো। নূর ঠোঁট উল্টিয়ে বলল, তো কখন আসবে সময়? সেটা তো জানি না, তবে যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। নূর হালকা অভিমানী সুরে বলে উঠল, আমি জানি তুমি এমনই বলছো এসব। আমাকে ঠোঁট খেতে দিবে না তো, তাই এসব বলছো। আমি বুঝি না? আমি সবই বুঝি। আমি অনেক ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তুমি তোমার ঠোঁট খেতে না দিলে দুনিয়াতে কি তোমার একারই ঠোঁট আছে? আর কারোর নেই বুঝি? আমি অন্য কারোর ঠোঁট খাবো? কথাটা শোনার সাথে সাথে আদিত্যের মাথায় আগুন জ্বলে উঠল। আদিত্য রাগে এই মুহূর্তে ও নূরের মানসিক অবস্থার কথা ভুলে গিয়ে জোরে ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট! কি আবল তাবল কথা বলছো এসব? আর কখনো এই কথা বললে ধরে একটা আছাড় মেরে দেবো। আদিত্যের ধমক শুনে নূর ঠোঁট ফুলিয়ে নেকা কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে বকা দেয়, পচা একটা পচা হিরো। একে তো ঠোঁট খেতে দিল না, আবার আমাকে বকাও দেয়। পচা পচা পচা। তোমার সাথে কথা নেই, কাটি। নূর অভিমান করে বেড থেকে উঠে সোফায় গিয়ে বসলো। আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে নিল। ও তো ভুলে গিয়েছিল যে নূর কতটা অবুঝ। এভাবে ওর ওপর রাগ করাটা ঠিক হয়নি। আদিত্য চোখ খুলে নূরের দিকে তাকালো। নূর সোফায় বসে নাক টেনে টেনে গাল ফুলিয়ে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। রাগের মাথায় নূরকে ধমক দিয়ে এখন নিজেরই আফসোস লাগছে আদিত্যের। ইস, অ্যাঞ্জেলটাকে কিভাবে বকা দিলাম। পরিটা আমার কেমন অভিমান করে আছে। এখন এই মান ভাঙাতে না জানি কত মেহনত করতে হয়। আদিত্য আস্তে উঠে গিয়ে নূরের পাশে বসলো। আদিত্যকে আসতে দেখে নূর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আদিত্য নরম সুরে বলল, আই এম সরি সোনা পাখি, আমি তোমাকে বকা দিতে চাইনি। আসলে তোমার ওই কথাটায় আমার রাগ উঠে গিয়েছিল, তাই বকা দিয়ে ফেলেছি। আদিত্য দুই কানের লতি ধরে বলল, এই দেখো কান ধরছি, আর হবে না এমন। হিরো অনেকগুলো সরি, প্লিজ মাফ করে দাও। তাকাও আমার দিকে অ্যাঞ্জেল। নূর আর চোখে তাকিয়ে দেখলো আদিত্য কান ধরে অপরাধী ফেস বানিয়ে আছে। নূরের একটু মায়া হলো। ক্ষমা করবে কি করবে না তাই ভাবছে। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য বলে উঠল, ঠিক আছে, ক্ষমা না করলে আর কি করার। ভেবেছিলাম কালকে অ্যাঞ্জেলের জন্য রসমালাই নিয়ে আসবো, কিন্তু অ্যাঞ্জেল তো কথাই বলছে না, তাহলে আর কিভাবে আনবো? নূর এক লাফে আদিত্যের দিকে তাকিয়ে উৎসাহী কণ্ঠে বলল, সত্যি রসমালাই আনবে? আদিত্য বলে উঠল, কিভাবে আনবো? আমাকে তো তুমি মাপই করছো না। না না, মাপ করে দিয়েছি তো। লড়াই লড়াই ফিট্টুস, আর আমি আর তুমি জানতুস। নূরের এমন উদ্ভট কথা শুনে আদিত্য হেসে উঠল। নূরও সাথে হেসে উঠল। আদিত্য নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। নূরও বিড়াল ছানার মতো আদিত্যের বুকের সাথে মিশে রইল। এরই মধ্যে আরও এক সপ্তাহ পার হয়ে গেছে।
আবির সেদিন ওর মায়ের সাথে রাগারাগি করে আদিত্যের বাসায় চলে এসেছে। সেদিন থেকে আবির এই বাসায় আছে। আদিত্য 2-1 বার জিজ্ঞেস করেছিল বাসায় সব ঠিক আছে কিনা। আবির বলেছে সব ঠিক আছে, ভাবি ডলের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই এখানে থাকে। আদিত্য আর মাথা ঘামায়নি। আর নূরও আবিরের সাথে অনেক হাসি খুশি থাকে। দুজন যে একই প্রকৃতির লোক তাই তো তাদের জমে ভালো। দুজন সারাদিন নানান রকমের নতুন নতুন দুষ্টুমি করে বেড়ায়। আবির নূরের সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে নীলার পেছনেও লেগে থাকে। নীলার সাথে খুনসুটি করে, ওকে মানানোর নানান তালবাহানা করে। নীলা এখন আর চেয়েও আবিরকে অ্যাভয়েড করতে পারে না। নীলা ওপরে ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে ঠিকই আবিরের প্রতি টান অনুভব করছে। সেদিন আয়াত বাসায় এসে নীলার সাথে কথা বলেছিল। নীলার পাশে বসে শান্ত সুরে বলেছিল, দেখ নীলা, আমি জানি আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। তাই বলে তুমি মায়ের শাস্তি ভাইয়াকে দিবে, এটা কি ঠিক বলো? তুমি জানো সেদিন ভাইয়া তোমাকে নিয়ে মায়ের সাথে অনেক প্রতিবাদ করেছে আর বলেছে বিয়ে করলে সে তোমাকেই করবে আর কাউকে করবে না। আমি জানি তুমি হয়তো ভাইয়াকে ভরসা করতে পারছো না, ভাইয়াকে হয়তো তোমার ক্যারেক্টারলেস মনে হয়। ভাইয়া যে ইমেজ তাতে তোমারটাকে ভরসা না করাটাই স্বাভাবিক। তবে একটা কথা আজ বলতে চাই তোমাকে, তুমি হয়তো ভাববে আমি বোন হয়ে ভাইয়ের তদারকি করছি, কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া যেমনটা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে না, আসলে তেমনটা নয়। ওর আসলে সবার সামনে নিজেকে প্লে বয়, ক্যাসনোভা বা এর ভাব এরকম দেখাতে পছন্দ করে ও। তবে ও যতই মস্তি মজা করুক, কিন্তু ও আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে সিরিয়াস রিলেশনে যায়নি। হ্যাঁ, মেয়েদের সাথে ফ্লার্ট করে, মস্তি করে, তবে এগুলো শুধুই ফানের জন্য করে। তুমি হয়তো ভাববে আমি কিভাবে জানলাম। আসলে আমি আমার ভাই নিজেদের ভেতরে অনেক ফ্রি। আমি ভাইয়া সব কিছু জানি আর ওর মনের কথাও বুঝতে পারি। তাই তো ভাইয়া যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সেটা আমি উপলব্ধি করেছি। কারণ কাউকে ভালোবেসে না পাওয়ার কষ্টটা আমার চেয়ে ভালো কেউ বোঝে না। তাই তোমাকে বলছি তুমি প্লিজ ভাইয়াকে একটা চান্স দিয়ে দেখো, আশা করি তুমি পস্তাবে না। নীলা সেদিন শুধু আয়াতের কথাগুলো শুনেছিল, প্রতিউত্তরে কিছুই বলেনি। তবে সেদিনের পর থেকে আবিরের প্রতি ওর একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল, তখনই একটু পরে এখানে আয়াত এসে উপস্থিত হলো। বিহানও ওখানেই ছিল, তবে একটা বারের জন্য আয়াতের দিকে তাকালো না। আয়াতের সাথে ছিল ওর এক ছেলে ফ্রেন্ড। আয়াতকে দেখে আদিত্য হাসি মুখে বলল, আরে আয়ু, কেমন আছিস? আর এই ছেলেটাকে চিনলাম না তো। আয়াত আর চোখে বিহানের দিকে তাকিয়ে হাসি মুখে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাইয়া ও হলো রিয়াদ, আমার বেস্ট ফ্রেন্ড। ও না অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে, আমাকে সবসময় হেল্প করে। ও আচ্ছা, আয় বস তোরা। আয়াত ছেলেটাকে নিয়ে বিহানের পাশাপাশি সোফায় গিয়ে বসলো আর বিহানকে শুনিয়ে শুনিয়ে রিয়াদের সাথে হাসাহাসি করে কথা বলতে লাগলো। আসলে আয়াত বিহানকে জেলাস করার জন্যই রিয়াদকে নিয়ে এসেছে। মনে মনে ভাবছে আজ তো সে বিহানকে জ্বালিয়ে কয়লা করে ছাড়বে। তবে বেচারি আয়াতের প্ল্যান সফল হওয়ার কোনো লক্ষণ দেখছে না। বিহান তো একেবারের জন্য ওর দিকে তাকাচ্ছেও না। হতে পারে ভেতরে ভেতরে রাখছে তাই তাকাচ্ছে না। কথাটা ভেবে নিজে নিজেই খুশি হতে লাগলো আয়াত। কিছুক্ষণ এভাবেই চলার পর বিহান হঠাৎ উঠে দাঁড়িয়ে বাইরের দিকে চলে গেল। আয়াত ভাবলো হয়তো বিহান জেলাস হয়ে এখান থেকে চলে গেছে। এটা ভেবে আয়াত মনে মনে খুশি হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে গেল। আয়াত বাইরে এসে দেখলো বিহান ফোনে কথা বলছে। আয়াত বিহানের পাশে গিয়ে দাঁড়ালো। বিহান কথা শেষ করে ঘুরতে নিলেই আয়াতকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ওই হইল, আপনি এখানে গেলা? এমনি আমার মন চেয়েছে তাই। কেন, আমি কি এখানে আসতে পারি না? কেন পারবেন না? এইটা আপনার ভাইয়ের বাসা, আপনি যেইখানে খুশি সেইখানে যাইবার পারেন। কথাটা বলেই বিহান চলে যেতে নিলে আয়াত বলে, আচ্ছা শুনুন, রিয়াদ সত্যি অনেক ভালো, তাই না? আমার কত কেয়ার করে। সত্যি ওর মতো ছেলে হয় না। আমার তো মনে হয় ও হয়তো মনে মনে আমাকে ভালোবাসে, তবে বলতে পারে না। আপনার কি মনে হয়? বিহান আয়াতের দিকে ঘুরে বলে উঠল, ও একবারে ঠিক হইছেন, আমারও তাই মনে হয়। তাইলে কবে খাইবার পারো? আয়াত থতমত খেয়ে বলল, কি খাবেন? আরে আপনার আর আপনার ওই কেয়ারিং আবালের বিয়ার দাওয়াত। আর কি হাসা কইতেছি, মেলা দিন হইল কবজি ডুবাইয়া বিয়ার দাওয়াত খাই না। জলদি জলদি শাদির আয়োজন কইরা ফালান, আমিও এলা মন বইরা খাইবার পারো, চিন্তা করেন না।
ফ্রি ফ্রি দাওয়াত খাইতাম না, একখান কাইল্লা ছাতা গিফট করুম নে। এরপর ছাতার নিচে আপনারা দুইজন গান গাইয়েন, পেয়ার হুয়া ইকরার হুয়া। চাইলে ফ্রিতে নাগিন ডান্সও দেইখানি মনে। আমার যে কি খুশি লাগতেছে মাইরি। আমি এখন যাই, বিয়ার লাইগা নতুন জামা কাপড় তো বানাইতে দিতে হইব, তাই না? এক নাগারে কথাগুলো বলে অতি উৎসাহ নিয়ে চলে গেল বিহান। আর বেচারি আয়াত ওখানে হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। তার প্ল্যান যে এভাবে তার মাথার ওপর ঘোল ঢেলে দিবে সেটা তো তার জানাই ছিল না। যাকে জেলাস করাতে চাইলাম সে উল্টো আমার এখন বিয়ের দাওয়াত খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আহ, কি কপাল আমার। আদিত্য অফিস থেকে মাত্রই ফিরেছে। দরজার সামনে এসে দেখলো দরজা খোলা। আদিত্য একটু অবাক হলো, কারণ রোজ ও আসলে নূর দরজা খুলে দেয়। তাহলে আজ কি হলো? আদিত্য ভেতরে ঢুকে সামনে তাকাতেই দেখলো নূর একটা টেবিলের সামনে চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছে, সাথে আয়াত আর নীলাও আছে। ওদের কিছুটা সামনে ফ্লোরে থেকে একটু উঁচু করে স্টেজের মতো বানানো হয়েছে, যেখানে আবির রিমোট হাতে নিয়ে মুখের সামনে মাইকের মতো ধরে কি কি যেন বলে যাচ্ছে। আদিত্য এসব দেখে ভ্রু কুঁচকে বলল, এসব কি হচ্ছে এখানে? আদিত্যকে দেখে নূর উৎসাহী কণ্ঠে বলল, আরে হিরো, তুমি এসে গেছো। দেখো দেখো, আমরা না রিয়ালিটি শো খেলছি। আমাদের শোয়ের নাম কে হবে সেরা পুরুষ। অনেক মজা হবে, তুমিও আসো না, খেলো আমাদের সাথে। এসব দেখে তেমন একটা অবাক হলো না আদিত্য, কারণ এইসব দেখে অভ্যাস হয়ে গেছে ওর। আজকাল এদের কাজই এই, রোজ নতুন নতুন কিছু করা, সাথে এই আবির পাগলটা তো আছেই। তাই আদিত্য মুচকি হেসে বলল, তোমরা খেলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আদিত্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর এদিকে আবির তার মহান উপস্থাপনা শুরু করে দিল। রিমোট মুখের সামনে মাইকের মতো ধরে বলে উঠল, তো সাহেববান, মেহেরবান, কাদারদান, ফানদান, তুকদান, নূরজাহান, শাহরুখ খান, সালমান খান, যে আমার কথা বোঝে না সে ওখান থেকে লাথি খান। তো সুদী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই শো, যার নাম পাঁচসাবার নিবেদিত কে হবে সেরা পুরুষ। সবার আগে স্বাগতম জানাবো আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলীকে। তো জোরদার তালিয়া হয়ে যাক আমাদের প্রধান বিচারক সম্মানী রানী সাহেবের জন্য। আবিরের কথায় সবাই তালি বাজাতে লাগলো। নূর খুশি হয়ে নিজের জন্য নিজেই তালি বাজাচ্ছে। এরই মধ্যে ওখানে বিহানও এলো। বিহান এসে সোফায় বসে ওদের কাণ্ড দেখতে লাগলো। আবির আবার বলে উঠল, তাহলে ডেকে নিয়ে যাক আমাদের আজকের প্রতিযোগীদের। তো প্রথমে হবে বিড়াল হাঁটা রাউন্ড। আমি এক এক করে প্রতিযোগীদের নাম নেব, তারা বিড়াল হাঁটা করে দেখাবে, আর আমাদের বিচারক মণ্ডলী তাদের বিড়াল হাঁটায় নাম্বার দেবে। প্রতিযোগীরা আর কেউ না, বরং বাসার মেল সার্ভেন্ট আর গার্ডসরা। আবির প্রথমে একটা গার্ডের নাম নিয়ে বলে উঠল, তো আমাদের মাঝে আসছে এখন পাতিলের তলায় কালের মতো চকচকা সুন্দর, দ্য হ্যান্ডসাম বয় কালো মিয়া। কথাটা বলে আবির ওখান থেকে সরে গেল, আর কালো মিয়ার এন্ট্রি হলো। সাদা শার্ট প্যান্ট পরে, কোদালের মতো সুন্দর দাঁতগুলো বের করে আবালের মতো হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। হাঁটার সময় পা দুটো এমনভাবে ফেলছে মনে হচ্ছে সে ক্যাট ওয়াক না ব্যাং ওয়াক করছে। তাকে দেখে বিহান বিশেষ টিপ্পনি করে বলে উঠল, ও बोला बोला क्या बात कालू मिया, बहुत अच्छा, পুরা চন্দ্রগ্রহণ লাগতাছে মাইরি। বিহানের কথায় কালু মিয়া তার সুন্দর দাঁতগুলো আরও প্রসারিত করে ফেলল। হাঁটা শেষ করে দাঁড়িয়ে রইল। নূর তার নাম্বার বোর্ড থেকে 2 নাম্বার বের করে দেখালো, তার মানে সে 2 নাম্বার পেয়েছে। কালু মিয়া মাথা ঝাঁকিয়ে বিচারককে সম্মান জানিয়ে আবার উল্টো দিকে একইভাবে হেঁটে চলে গেল। এবার আবির আরেক গার্ডের নাম নিয়ে বলল, তো এবার আমাদের মাঝে আসছেন উনি যার পেটের ভেতরে আন্টার্কটিক মহাসাগর লুকিয়ে আছে, যার ভুঁড়ি শুধু ভুঁড়ি না, পৃথিবীর 8ম আশ্চর্য। তার পেট ফাটলে আজ ওই দুনিয়াদারি ধ্বংস হয়ে যাবে। সে হলো আমাদের অনলি শমশের আলী। নাম নিতে শমশের আলী তার মহান পেটখানা নিয়ে হাজির হলেন। পরনে লুঙ্গি আর ঢোলা শার্ট, 2 পা ফারাক করে হাঁসের মতো প্যাক প্যাক করে হেঁটে আসছেন।
তাকে দেখেও বিহান টিপ্পনি করে বলল, ও আসম সাহের মিয়া খতরনাক। আজকা তো সব সেরি গো, তোমারে দেখা হাঁটু ফেল কইরা লইব। হাসা কইতাছি, লেই খেলাও। শামশের আলী খুশিতে গদগদ হয়ে বলল, কি যে কন্যা স্যার। নূর শামশের আলীকে 3 নাম্বার দিল। এইভাবে আবির এক এক করে সব আজব আজব আইটেমের মডেলগুলো ডেকে তাদের ক্যাটওয়াক দেখালো। আবির শেষের ক্যান্ডিডেটকে ডাক দিল। ঠিক সেই সময় আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এলো। প্রতিযোগীর জায়গায় আদিত্যই সেখান দিয়ে হেঁটে আসছে। আদিত্য শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরেছে। এক হাতে চুলগুলো ব্রাশ করে আরেক হাতে মোবাইল টিপতে টিপতে সামনের দিকে এগিয়ে আসছে। নূর 2 হাতের তালুর মধ্যে মুখটা ঠেকিয়ে এক ধ্যানে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। মনে মনে ভাবছে, হিরোটা কত সুন্দর, সেরা পুরুষ তো আমার হিরোই হওয়া উচিত। আদিত্য নূরের সামনে আসতেই নূর ওর হাতের কাছে থাকা সবগুলো নাম্বারের বোর্ড তুলে ধরলো। আদিত্য সেটা দেখে ব্রুকুসকে বলল, এসব কি অ্যাঞ্জেল? নূর বলে উঠল, এগুলো নাম্বার, তোমাকে সবগুলো নাম্বার দিলাম, তুমি সবার সেরা পুরুষ। আদিত্য হালকা হেসে দিল। আবির আদিত্যর কাছে এসে বলল, কি করছো ভাই? তুমি এই কম্পিটিশনে আসলে তো বেচারা প্রতিযোগীদের কোলা গাছের সাথে গলায় দড়ি দিতে হবে। আদিত্য বলে উঠল, শাট আপ ইডিয়েট, আমি কেন প্রতিযোগী হতে যাব? আমি তো এমনি এখানে আসছিলাম। ও তা ভালো। আদিত্য গিয়ে সোফায় বসলো। আবির আবার বলতে লাগলো, তো দর্শকবৃন্দ, আমাদের 1 রাউন্ড শেষ হয়ে গেছে। এখন আমাদের 2য় রাউন্ড হবে। আর 2য় রাউন্ডে আমাদের প্রতিযোগীদের নিজেদের ট্যালেন্ট দেখাতে হবে। তো সবার প্রথমে আসছে কালো মিয়া। আর কালো মিয়া আমাদের তার মধুর কণ্ঠে গান শোনাবে। তালিয়া। একটু পরে কালু মিয়া স্টেজে এসে হাতে গ্লাস নিয়ে মাইকের মতো সামনে ধরে ফাটা বাঁশের মতো সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, তুই আর চান্দ আই চাঁদেরই বাত্তি, যোগে যোগে আই তরে বাসমু ভালো। তুই আর চান্দ আই চাঁদেরই বাত্তি, যোগে যোগে আই তরে বাসমু ভালো। কালু মিয়ার এমন দুর্ধর্ষ কণ্ঠ শুনে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। সবাই 2 হাতে কান চেপে ধরে তাকে থামতে বলল। কালু মিয়া থেমে গেলে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর এলো শমশের আলী। সে এসে ডান্স শুরু করে দিল। তার ডান্সের তাড়নায় বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সবাই যার যার চেয়ার চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করলো। তারপর এলো আরেকজন গার্ড। সে বলল সে অভিনয় করে দেখাবে। আবির অ্যাকশন বলতেই গার্ডটি ড্রামাটিকভাবে বলে উঠল, চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি একজন সত্যিকার প্রেমিক। আমার ভালোবাসা টাকা দিয়ে কেনা যাবে না। আপনি ভাবলেন কি করে আপনার এই সামান্য 10 লাখ টাকার কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দেব? হ্যাঁ, তবে 50 লাখ টাকা হলে না হয় ভেবে দেখতে পারি। আসলে আমার ভালোবাসা একটু হাই লেভেল তো, তাই এর মূল্য বেশি। আগের চৌধুরী সাহেব তো 40 পর্যন্ত অফার করেছিল। আপনি 50 দিলে ডিল ডান করতে পারি। বিহান মুখে 2 আঙ্গুল ঠেকিয়ে শীষ বাজিয়ে বলল, জিও মামা, কি ডায়লগ ঝাড়ছো মাইরি, একদম কাপে কাপ মাইনকের বাপ। তারপর আরও কিছু আউলা ঝাউলা ট্যালেন্ট প্রদর্শন হলো। এরপর এলো 2য় রাউন্ড। এই রাউন্ডে সবাইকে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হবে। সবার প্রথমে কালু মিয়াকে নূর প্রশ্ন করলো, আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো শুনি? হুম। কালু মিয়া বলে উঠল, রানী সাহেবা, আই এপ্রিল পর্যন্ত পড়ছি। সবাই ব্রুকুসকে বলল, এপ্রিল পর্যন্ত আবার কিভাবে পড়ে? আরে হয়েছে কি, আরে আর বাপ মা জানুয়ারিতে ভর্তি করাইছিল স্কুলে, আর এপ্রিলেই আরে মাস্টাররা স্কুল থেন উষ্টা মাইরা বাইর কইরা দিছে, এলাই আই এপ্রিল পর্যন্তই পড়ছি। কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগলো। এবার আরেক গার্ডকে নীলা বলল, আচ্ছা, আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। গার্ডটি হঠাৎ ন্যাকা কান্না সুরে মেলোড্রামা করে বলল, ম্যাডাম কি করুন, আমার জীবনটা অনেক কষ্টের ম্যাডাম। আমি অনেক কষ্ট কইরা এত দূর আইছি। আপনি জানেন ম্যাডাম, আমরা এতটা গরিব যে আমার তো 8 মাসে জন্ম হয়ে গিয়েছিলাম। আর জন্ম নিতেই আমি কাইন্দা হালাইছিলাম। ভাবতে পারেন কত গরিব ছিলাম।
আমরা এতটা গরিব যে জীবনে একখানের বেশি বিয়া করবার পারি নাই। কত কষ্ট আমার। লোকটার কথা শুনে নূর নাক টেনে টেনে কাঁদতে লাগলো। আদিত্য এতক্ষণ ফোনে কিছু একটা করছিল। নূরের কান্নার শব্দ শুনে আদিত্য চমকে গেল। আদিত্য দ্রুত নূরের কাছে গিয়ে নূরের মুখটা ধরে চিন্তিত সুরে বলল, হে অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? নূর আদিত্যের দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, আরে হিরো, আমি সত্যি সত্যি কাঁদছি না তো। রিয়ালিটি শোতে এভাবে কথায় কথায় কেঁদে ফেলতে হয়, এটাই নিয়ম। এতে শো হিট হয়, হিট। নূরের কথায় আদিত্য স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা হাসলো। তারপর আবার সোফায় গিয়ে বসলো। সব রাউন্ড শেষে জিতে গেল কালু মিয়া। কালু মিয়া হয়ে গেল সেরা পুরুষ। নূর একটা নকল ট্রফি কালু মিয়ার হাতে তুলে দিল। কালু মিয়া ট্রফি হাতে নিয়ে ন্যাকা কান্না করে বলল, আমি আমার এই জিতের জন্য আমার 14 গোষ্ঠী, আমারে উষ্টা মারা মাস্টার, আমারে লাত্তি মারা গার্লফ্রেন্ডরে, আমারে জুতা পিঠা করা বউরে ধন্যবাদ দিবার চাই। কালু মিয়ার কথা সবাই হাসতে লাগলো। অতঃপর শেষ হলো এদের শো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।